নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ১০০তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে তাপসীর বন্ধু সজল সে হলো সোহমের মামাতো ভাই। সৌরভবাবু ও রবিবাবু সজলকে কাজ দেয় যেন সে সোহমের ঘরে ঢুকে বিদিশার ফটো নিয়ে আসে। সজল কোনো রকমে সোহমের ঘরে ঢুকে দেখে যে এই বিদিশা সেই বিদিশা যে হলো তাপসীর বন্ধু। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। সজল হাত জোর করে থ হয়ে দাঁড়িয়ে রইল। সোহম কাছে এসে বলল, এই ছেলে কি দেখছো, বের হও, ভালো লাগছে না দেখে তোমাকে আমার। সজল শুনেও না শোনার ভান করে জিজ্ঞেস করে, দাদা ইনি কে? সোহম বিরক্তি স্বরে জিজ্ঞেস করে, তাতে তোমার কি, যাও বাইরে যাও। সজলের মুখ বড্ড করুণ হয়ে গেল। বলল, বৌদি তাই না দাদা? জানো তো, মেয়েরাই বেশি ধোকা দেয় এই পৃথিবীতে। সবাই তো আর তোমার মতো আঁকতে পারে না। তুমি তো মনের কষ্টে এঁকে বোঝাচ্ছ, আমাকে দেখো, আমি অশরীরী আত্মার মতো ঘুরে বেড়াচ্ছি। জানো দাদা, আমিও ভালোবাসি একটি মেয়েকে। ও আমাকে বলেছিল যে ও আমাকে ভালোবাসে, কিন্তু দাদা যেই বিয়ে করব বলেছি, দাদা যেই না বললাম। এটুকু বলে সজল চুপ করে রইল। কথাটা আধা আধি করে ছেড়ে দেয়াতে সোহম বিরক্ত হলো। আরে কথাটা তো শেষ করো, ধমকে বলল। আবার বলল, এই চুপ করলে কেন, কি হলো তারপর? সজল অনুভব করলো সোহম সজলের ফাঁদে পা দিচ্ছে। আর এটা বুঝতেই উৎসাহ দ্বিগুণ হয়ে উঠল সজলের। কিন্তু সজল চুপ করে রইল, আর সোহমের ইচ্ছেটা যেন চলে গেল সোনার। একে তো কথা বলার কোনো ইচ্ছে নেই, জোর জবরদস্তি ঘরে ঢুকেছে। ওদিকে বিদিশা চেহারাটা ঠিকঠাক কমপ্লিটও হয়নি, যত সব আষাঢ়ে গল্প ফেঁদে বসেছে। সময় নষ্ট ছাড়া কিচ্ছু না। সজলের কাছে এসে বলল, এই কি নাম তোমার? সজল। সজল চোখে সোহমের দিকে তাকিয়ে বলে, আমার নাম দাদা? হ্যাঁ দাদা, আমি সজল। দাদা তোমার নাম? সোহম মুখটা আরো কালো করে বলল, দেখো সজল, অনেক হয়েছে, তোমার গল্প অন্য লোককে শুনিও, এসো এখন। কথাটা শুনে সজল ঘাবড়ে গেল। গল্প না বিগড়ে যায়, এখনো পর্যন্ত একটাও ফটো তোলা হয়নি। এখানে একবার সাফল্য পেলে এক ঢিলে সব পাখি মারবে। আজ সব সহ্য করতে হবেই ওকে, জিতেই বেরোতে হবে, হারলে চলবে না। সজলের মুখটা গম্ভীর হয়ে গেল। বলল, কি বললে দাদা? সোহম দরজাটা হাট করে খুলে দিয়ে বলে, বলছি এসো এবার, আমার প্রচুর কাজ আছে। সজল কোনো দিকে না তাকিয়ে সোজা বিছানায় উঠে বসে পড়ে বালিশ নিয়ে। দেখেই সোহম বিরক্ত হয় এবং সোহমের মাথাটা বেশ গরম হয়ে যায়। চিৎকার করে বলে, সজল করছো কি, নামো বিছানা থেকে। সজলও গলা উঁচিয়ে বলে, না না, নামবো না। কি করবে তুমি? সোহম সজলের কাছ থেকে বালিশ কেড়ে নিতে নিতে বলতে থাকে, আমার বিছানা থেকে নামো আর বেরিয়ে যাও। সজলও ছাড়ার পাত্র না, বলে, আমি তো আমার পিসির বাড়ি এসেছি, দেখি কে সরায় আমাকে।
আমি যাব না তো, যাবই না। বলতে বলতে বিছানার কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে। সোহম বুঝল বড় এক বিপদ ঘরে ঢুকেছে। মাথা একটু ঠান্ডা করে বলল, দেখো, ঝামেলা পাকিও না, বলো কি চাই, নিয়ে ভাগো এখান থেকে। সজল কেঁদেই ফেলে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই দাদা, আজ থেকে আমি পিসির বাড়ি থাকবো। সোহম আঁতকে ওঠে, বলে, এই না না না, তা হয় না। সজল সোহমের হাত দুটো ধরে বলে, বাড়ি থেকে রাজি নয় বিয়েতে, মেয়েটির রাজি নয় দাদা বিয়ে করতে। ওর কোন বান্ধবীর বয়ফ্রেন্ড বান্ধবীকে ছেড়ে কোথাও চলে গেছে, সেই জন্য বলেছে ছেলেদের বিশ্বাস করা যায় না। দাদা, ওই ছেলেটির জন্য আমার এই অবস্থা, সব ছেড়ে এখানে এসেছি। তুমি তাড়িয়ে দিলে দাদা, নিচে গাছটা দেখতে পাচ্ছ না? আমি আসার সময় দেখে এসেছি, আমি ঝুলে যাব, আর ভালো লাগছে না। সৌমের মনের ভেতর কথাগুলো গিয়ে কেমন যেন আঘাত করলো। কতদিন হলো বিদিশাকে ছেড়ে আসার, কি জানি কেমন আছে। যদি একা একা না বাঁচতে পারে কি হবে? অস্থির অস্থির করতে থাকে সোহম। ভুল কি হয়ে গেল নাকি? একবার শেষ চেষ্টা করে এলেই কি হতো? দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সোহম বলে, আচ্ছা, ওই মেয়েটি ঠিক আছে এখন? সজল বড্ড করুণ মুখে বলে, না না, কি যে বলো দাদা, ও তো বিধবার মতো থাকে। আঙুলের মধ্যে ছেলেটির দেয় একটা আংটি, ব্যাস, আর কিচ্ছু না। সোহম চমকে ওঠে, বিছানায় সজলের পাশে বসে জিজ্ঞেস করে, মেয়েটির বাড়ি কোথায়? সজল আর চোখে সোহমকে দেখে ঝালিয়ে নেয় একবার। কিছু বলা যাবে না, বললেই পাশা উল্টে যাবে, হয়তো এখনই রওনা দেবে, আর এটা সজল হতে দেবে না। যা হবে এখানে, সবার চোখের সামনে, যাতে বাবা বা তাপসী কেউই এর ক্রেডিট না নেয়। একতলার এক চাবি, কোনো ডুপ্লিকেট হবে না। সজল বলল, কলকাতার মেয়ে দাদা। সোহম কেমন যেন চুপসে গিয়ে আবার ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বিদিশার ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। সজল বলল, দাদা। হুঁশ ফিরল সোহমের। সজল বলল, দাদা, 2 দিন দাও না থাকি তোমার কাছে, তারপর না হয় চলে যাব। সোহম জিজ্ঞেস করলো, কেন, বাড়িতে থাকতে কি অসুবিধা? সজল দীর্ঘশ্বাস ফেলে বলে, ওদের পছন্দের বিয়ে না করলে ছেড়ে দিতে হবে সব, আর আমি তো ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। বলো না দাদা, রাখবে আমায়? মোটে তো 2 দিন। সোহমের মায়া হলো বড্ড, কেমন যেন বাচ্চা বাচ্চা মুখটা। সোহম আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তবে 2 দিনের বেশি নয়। সজল লাফ দিয়ে বিছানা থেকে নেমে বলল, আমি জামা কাপড় নিয়ে আসছি, বৌদির দিবি তোমায়, দরজা খোলা রাখবে। বলেই সিঁড়ি দিয়ে বাঁধ ভাঙা জলের মতো নেমে চলে গেল। সোহম কিছুই বোঝা আর বলার আগেই সজল হাওয়া হয়ে গেল। নিচে নেমে আসার পর সজল উপায় পায় না ভেবে কি করলে বাজি নিজের হাতে এক্কেবারে চলে আসবে। সন্ধে নেমে আসছে, বেশি চিন্তা করার সময় নেই, যা হবে এখনই এখানেই করতে হবে। এদিক ওদিক না ভেবে ফোন করে তাপসীকে। তাপসী ফোনে ধরেই জিজ্ঞেস করলো, কি ব্যাপার, যে কাজে গেছিলে কাজ হলো? আমি ভাবছি এখন বাড়ি যাব। সজল বলে, ভিডিও কল করছি ধরো। ভিডিও কল করে তাপসীকে বলে, তোমার বান্ধবীকেও ডাকো। তাপসী বড্ড আশ্চর্য হয়, কি এমন ব্যাপার যে দুজনকেই লাগবে? বিদিশা আসতে একটু দেরি করলে
সজল অস্থির হয়ে বলে, আরে ডাকো না তোমার বান্ধবীকে। বিদিশা বাথরুমে ছিল। তাপসী গিয়ে ধাক্কাধাক্কি করে বিদিশাকে বের করলো বাথরুম থেকে। তাপসীর মুখ শুকিয়ে গেছে। বিদিশা বেরিয়ে এলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন অস্থির অস্থির করছিস কেন? সজলের অস্থিরতা দেখে তাপসী ঘাবড়ে গেছে। যে ছেলে হাজার বিপদেও শান্ত স্বাভাবিক থাকে, সে কেন এমন করছে? কি হলো হঠাৎ করে? বিদিশা আসতেই সজল বলে উঠল, এই গাছটা দেখতে পাচ্ছ, বড় আর মোটা। দুজনেই বলে যে দেখতে পাচ্ছি। সজল বলে, আমি আজ ফ্লাইটের টিকিট করে দিচ্ছি, যা পাওয়া যাবে তাতে করে কাল তোমরা এখানে আসবে। তাপসী আপত্তি করে বলে, এই, না না, হচ্ছেটা কি, এমন বলছো কেন? সজল বাধা দেয় ভীষণ গম্ভীরভাবে, বলে, না, আমি শুনতে চাই না। আমি নিজে গিয়ে দমদম থেকে তোমাদের নিয়ে আসব। তোমাদের সমস্ত খরচ আমার, কাজ হয়ে গেলে আমি নিজে পাঠিয়ে দেব। তাপসী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি কাজ? সজল আবার গাছটা দেখায়, বলে, গাছটা ভালো করে দেখো, যদি তোমরা দুজনের একজনও না করো, এই গাছের ডালে আমি ঝুলে যাব। আমি তোমাদের কোনো কথা শুনবো না। তোমরা বলো কি করবে? বিদিশা বলে, দেখুন, এসব বাচ্চামো আমার পছন্দ নয়। এভাবে জোর জবরদস্তি আমার পছন্দ না, প্লিজ। তাপসী বিদিশাকে একটা ঠেলা দিয়ে বলে, তুই এভাবে ওকে বলতে পারিস না, ও কখনো এমন করে না, কিছু তো একটা হয়েছে। তাপসী গলা শুকিয়ে আসে, ফোনটা নিয়ে একটু আড়ালে গিয়ে জিজ্ঞেস করে, কিছু সমস্যা হলে বলো, এভাবে যাওয়াটা কেমন বলো তো? কোথাও যেতে গেলে একটা মানসিক প্রস্তুতির দরকার হয়, বাড়িতেও তো বলতে হবে। হাসি খুশি থাকা ছেলেটা কেমন যেন বদলে গেছে কিছুক্ষণের মধ্যেই একদম। সজল হাজার বোঝালেও বোঝে না। এদিকে বিদিশাও রাজি হয় না। তাপসী সজলকে শান্ত করার জন্য বলে যে ও একা যাবে। সজল তাতে রাজি না। ঝামেলা শেষ পর্যন্ত এমন আসে, সজল হুমকি দেয়, এইটুকু যদি আমার জন্য করতে না পারো, তবে আমার বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। আর বেঁচে থাকলেও একসাথে থাকার কোনো মানে হয় না। তাপসী মহা বিপদে পড়ল। সজলকে ঝুলিয়ে রেখেছিল ঠিক আছে, কি জানি বাড়াবাড়ি হয়ে গেল নাকি, যে চলে যেতে চাইছে। তাপসী বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে। সজল ভীষণ সিরিয়াসলি জানতে চাইল, আসছো কিনা জানাও, নইলে এই মুহূর্তে সব শেষ। তাপসী কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। যদিও সিরিয়াস থাকে, যদি কথা না রাখলে সত্যি চলে যায়, বিদিশার মতো অবস্থায় কিছুতেই বাঁচতে পারবে না। সবাই বিদিশা হয় না, মরে যাবে তাপসী। আর কিছু ভাবতে পারছে না। বিদিশার কাছে এসে বলল, প্লিজ এমন করিস না বিদিশা, বলছে যখন চল না। যদিও আর কি করে, আমি নিজে থেকে সম্পর্ক রাখবো না ওর সাথে, তুই দেখিস। ও কোনোদিনও না এমন করেনি, সত্যি বলছি। তুই বাঁচতে পেরেছিস, আমি পারবো না। বিদিশা শোন না আমার কথাটা। তাপসীর কথা শুনে বিদিশা চমকে উঠল, মনে মনে হেসে নিল কিছুটা। সত্যি, সোহম ছাড়া আমি বেঁচে আছি, কিভাবে আছি, তার খোঁজ কেউ রাখে না, আমিও বাঁচতাম না। ওর বিদিশার আমি কোনোদিন ক্ষতি করব না, দেখে রাখবো ওর বিদিশাকে, কথা যে নিয়ে গেছে, তাই বাঁচিয়ে রেখেছে এই বিদিশাকে। নইলে তো বিদিশা সোহম ছাড়া শ্বাসও নিতে পারে না। ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে আসে। তাপসী বলল, কিরে, তুই খারাপ পেলি আমার কথায়, কি ভাবছিস? বিদিশা স্মিত হেসে বলল,
না রে, এখন বেঁচে থাকাটা আমার অভ্যাস হয়ে গেছে। তাই আর মরে গেছি না বেঁচে গেছি এসবের কোনো গুরুত্ব নেই। আচ্ছা, তোরা যখন চাইছিস আমি যাব, কিন্তু আমার হাত একদম খালি। টিকিট কেটে যাওয়া আসা আমার পক্ষে সম্ভব নয়। তাপসী লাফিয়ে উঠে, সজল থাকতে কিচ্ছু চিন্তা করিস না বলার সঙ্গে সঙ্গে সজলকে ফোন করে জানিয়ে দিল ওরা দুজনেই যাবে। তবে শুধুমাত্র ইয়ার্কি হলে কাল তাপসীরও শেষ দিন সজলের সাথে। সজল আর কিচ্ছু শোনে না, ফোন কেটে দিয়ে জয়ের আনন্দে এক মুহূর্ত উপভোগ করে দৌড় দেয় বাড়ির উদ্দেশ্যে। হেঁটে যাওয়া কেমন তা মনে নেই সজলের। প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে পৌঁছলো বাড়ি। সবাই সজলের আনা একটা ফটোর জন্য অপেক্ষা করতে করতে কয়েক কাপ চা মুড়ি মাখা শেষ করেছে। তারপর ও যখন আসে না, সোহমের দাদু আড়ালে গিয়ে বিড়িতেও একটা টান দিয়েছে। কিন্তু এতক্ষণ পর সজল এলো, তাও আবার হাঁপাতে হাঁপাতে। সবাই একটু ঘাবড়েই গেল। সৌরভবাবু বলেন, কি হলো বাবা, তুই এমন করছিস কেন, কি হয়েছে বাবা বল। সজল কথা বলার পরিস্থিতি নেই। দৌড়ে দোতলায় গিয়ে নিজের কয়েকটা জামা কাপড় পোটলা করে নিয়ে নেমে এলো বাইরে। এসেই মাকে বলল, গাড়ির চাবি দাও। সবাই হতভম্ব, উৎসুক চোখে জানতে চাই কি এমন হলো। সৌরভবাবুর কেমন যেন লাগতে শুরু করেছে। রবিবাবুকে বললেন, দিদির ভূত কি এখনো আছে রবিদা? ওর ছেলেটার কেমন অবস্থা, একটু সময়ের জন্য আমারটা গেল, এটাও দেখি ওইভাবেই ফিরে এলো। রবিবাবু বুঝতে পারছে না কি ব্যাপার। লুঙ্গি গুটিয়ে কোমরে উঠে গেছে চিন্তায়। সোহমে দাদু বললেন, সজলের দিদা জল পড়া নিয়ে এসো, সন্ধেবেলা হাওয়া লেগেছে বোধ হয়। বলে রবিকে শাসালেন, পুজো করে ঢোকাসনি কেন ছেলেটাকে? বলে জল পড়া সজলকে খাওয়াতে গেলে সজল বিরক্ত হয়ে বলে, নিজেদের মাথায় ঠাসো এসব, গোষ্ঠীর চা মুড়ি খেয়ে গ্যাস হয়েছে তোমাদের, আমার কিচ্ছু হয়নি। বাবা, তোমার গাড়ি আমি নিয়ে যাচ্ছি, আজ দাদার সাথেই থাকবো, কাল সবাই রেডি থাকবে সকাল সকাল, যখনই ডাকবো চলে যাবে ওই বাড়ি, আমি আসছি। বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল সজল। রবিবাবু বললেন, তোর ছেলে তো মারাত্মক রে, যে কাউকে ঘরে ঢুকতে দেয় না তার সাথে রাত কাটাবে, আমি তো ভাবতেই পারছি না। সৌরবাবুর গায়ে কাঁটা দিল যেন। শুধু ভাবতে থাকে, ভগবান, একটাই ছেলে আমার, সুস্থ রেখো, কাল সুস্থ থাকলে বাড়িতে কীর্তন দেব, ভগবান রক্ষা করো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।